সকলকে জয়গুরু ও প্রণাম। আজ দেখুন, টিভি খুললে আমরা বিভিন্ন খবর দেখতে পাচ্ছি। বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের কথা শুনতে পাচ্ছি। এই বিজেপি জয়ী হওয়ার পর থেকে এই যে বর্ডারগুলো কঠোরভাবে বেড়াজাল দেওয়া হলো, কঠোর আইন বসানো হলো, আইন করা হলো। তার আগে ভোটের আগে হলো এসআইআর হওয়ার জন্য জানি না কার কী ক্ষতি হয়েছে, তবে মানুষ ভালোভাবে ভোট দিতে পেরেছে। হ্যাঁ, এবং কিছু বহিরাগতর কাটাই ছেঁড়াইও হয়েছে। কিছু লোক সংখ্যা ভারতের কমেছে। এটা দেখুন, এই যে যত লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে তত কিন্তু দেশের ক্ষতি হয়েছে। এই আজ আমরা যেগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু এই লোক সংখ্যা বৃদ্ধির কারণে। এই যে খুন, ধর্ষণ, মহামারী, তারপরে দাঙ্গা, এই যত কিছু আমরা দেখছি, চুরি ডাকাতি, এই সব কিছুর মূলে কিন্তু এই লোক সংখ্যা বৃদ্ধি। আর এই লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে কখন থেকে? লোক সংখ্যা বেশি করে সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে এই অনুপ্রবেশকারীদের জন্য, বহিরাগতদের জন্য। সেই 80-র দশক থেকে এই বহিরাগত অনায়াসে অনবরত ভারতে প্রবেশ করেছে। সেই আমরা ছোটোবেলা গানের মধ্যে পড়েছি, হাও ধরো মেতে বীর হও, করো মেতে বীর হও, নতশির নাহি ভাই। এগুলো আমরা পড়েছি যে 33 কোটি লোক মোরা নাহি কভু ক্ষীণ, হতে পারে দিন তবু নাহি মোরাহীন। তাহলে তখনকার সময় আমার বাপ কাকাদের আমলে ছোটোবেলা আমরা গানে পড়েছি 33 কোটি লোক ছিল লোক সংখ্যা। আর সেখানে আজকে 2026 133 কোটি। ভাবতে পারছেন? 100 কোটি লোক বেড়েছে। তাহলে এই যে দেশের এই অবস্থা, এই দুর্নীতি, এই খারাপ অবস্থা, ধ্বংসের মুখে আজ এটা কেন হয়েছে? একমাত্র লোক সংখ্যার কারণে। লোক সংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু আজকে সেই শুরু হয়েছে পুনর্বাসন। বাংলাদেশের শরণার্থীর পুনর্বাসন শুরু হয়েছে সেই বিধানচন্দ্র রায়ের আমল থেকে। সেই 1947 সালে, সেই তখন থেকে। তারপরে হয়েছে জ্যোতি বসুর সময় থেকে পুনর্বাসন। লক্ষ লক্ষ মানুষের পুনর্বাসন হয়েছে এই দেশে। লক্ষ লক্ষ মানুষের পুনর্বাসন দিয়েছে তখন। তারপরে হলো দেশ স্বাধীন সবাই যে যার জায়গায় ফিরে গেল। ওলট পালট হলো, এদিককার লোক বাংলাদেশের লোক এদিকে আসলো, হিন্দু ওপারে চলে গেল, মুসলিম ওপারে চলে গেল, হিন্দুরা চলে এলো। তত অবধি ঠিক ছিল। 71 সালে বাংলাদেশের যুদ্ধ হলো, বাংলাদেশ স্বাধীন হলো, শরণার্থীদের এখানে পুনর্বাসন দেওয়া হয়েছিল সল্টলেকে, তাদের আবার ফিরিয়ে দেওয়া হলো, তারা আবার চলে গেল। তত অবধি ঠিক ছিল। 80-র দশক থেকে যেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বেড়াজাল হয়েছে, কঠোর আইন, এই আইনটা দরকার ছিল তো 2080-র দশক থেকে। তখনকার সরকার যদি করতো, তখনকার সরকার, সে প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রী, যতগুলো মুখ্যমন্ত্রী ছিল প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর আমলে কি সেটা হয়নি। কিন্তু কেউ কিন্তু আগ্রহ করেনি, কেউ কিন্তু করেনি। তারা কিন্তু প্রত্যেককে কিন্তু শুধু প্রবেশ করিয়েছে, অনুপ্রবেশকারী বহিরাগতদের শুধু প্রবেশ হয়েছে তখন। কেউ কিন্তু এটাকে করেনি। এটা করার দরকার ছিল প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর কি প্রধানমন্ত্রী, করেনি। তা সেটা হলো গিয়ে 2026-এ। তাহলে আজকে যদি 80-র দশকে 2000 থেকেও শুরু হতো, তবুও অনেক লোক সংখ্যা কম থাকতো। জ্যোতি বসুর সময় হয়েছে কেন? উনি মানুষের প্রতি ওনার দয়া ছিল, উনি মানুষের ভগবান ছিলেন। উনি মানুষের কথা ভাবে দেশের মানুষের কথা ভাবিনি, রাজ্যের মানুষের কথা ভাবিনি, যে এত লোক সংখ্যা বৃদ্ধি পেলে এখানকার দেশের সব দিক দিয়ে ক্ষতি হবে, ভাবিনি। তারপরে 2011-র পর থেকে শুরু হয়েছে অনর্গল। সেটা হয়েছে একমাত্র ভোটের জন্য বহিরাগত প্রবেশ হয়েছে, ভোটের জন্য, গদির জন্য। ক্ষমতার লড়াই চলেছে, ক্ষমতার জন্য। প্রবেশ করে 2000 থেকে 2026 পর্যন্ত
এত পরিমাণে লোক সংখ্যা, বহিরাগতের প্রবেশ সব, বেশিরভাগ তো বাংলাদেশ, হিন্দু হোক মুসলিম, বাংলাদেশ থেকে প্রবেশ করেছে, তারপরে নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান, সমস্ত জায়গা থেকে প্রবেশ করেছে, পাকিস্তান, সমস্ত দেশ থেকে। আমি জানি না ভারতবর্ষে কোন আইনে আছে, কোন সংবিধানে আইনে আছে যে প্রতিবেশী সমস্ত দেশের মানুষকে এখানে ভারতবর্ষে বসতি দিতে হবে, তাদেরকে অধিকার প্রবেশের দিতে হবে এবং এখানে এখানে তারা অনায়াসে ঢুকতে পারবে। কোন আইনে আছে, কোন ধারায় আছে আমি জানি না। হ্যাঁ, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সমস্ত সম্প্রদায়ের মানুষের বসবাসের অধিকার আছে, তা বলে প্রবেশের অধিকার আছে এটা কিন্তু আমি শুনিনি। তাহলে কারা প্রবেশ করেছে? একমাত্র স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশের কথা ভাবিনি, রাজ্যের কথা ভাবিনি। সব থেকে বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মনে হয় প্রবেশ হয়েছে, আর এই বর্ডার গা ঘেঁষে যে সমস্ত রাজ্যগুলো সেখান থেকে। তারাও কিন্তু এত কড়াকড়ি হয়নি, হতো যদি তাহলে আজকে এই অবস্থা হতো না। আজকে লোক গণনা হবে, লোক গণনা দরকার ছিল অনেক আগের থেকে, প্রতিটা বছর লোক গণনা দরকার ছিল। আর লোক গণনা কেন হয়? কতটা লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইসব দেখার জন্য, খাদ্যবস্তু বাসস্থানের সঙ্গে মানুষের সামঞ্জস্য বজায় রাখার জন্য। হ্যাঁ, সেটা কে করবে? কেউ তো চায়নি, সবাই তো মানুষ চেয়েছে না, যার জন্য লোক গণনাও হয়নি। যত মানুষ তত ভোট। এটাও সঠিকভাবে হয়নি। তাই এই 26-এ শুরু হয়েছে এসআরআই, তারপরে এই যে বিজেপি সরকার আজকে জয়ী হওয়ার পরে আজকে এই বর্ডারগুলো কম বেড়াজাল হয়েছে। এখন এই জিনিসটা যদি এই আজ থেকে 40 বছর আগে হতো তাহলে কি এত লোক সংখ্যা বৃদ্ধি পেত? হতো না। আর যুব সমাজ ধ্বংস, আজ এখানে দাঙ্গা, দুর্নীতি সমস্ত বেড়ে গেছে। ভারতীয় নাগরিকদের হয়েছে ক্ষতি, তারা ভারতীয়দের ছেলেমেয়েরা তারা আজকে কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। আজকে তার জন্য তারা আজকে বিপথে যাচ্ছে, বিপদগামী হচ্ছে। কেন হচ্ছে? তাহলে এই অর্থনৈতিক অভাবের জন্য। আর এই কাজ, এই চাকরি নেই। তাই আজকে এই যুব সমাজকে ফেরাতে হলে একমাত্র উপায় হচ্ছে এদের শিক্ষা দিয়ে, কত সুন্দরভাবে শিক্ষা দিয়ে সংস্কার দিয়ে নিয়ে করে প্রত্যেকটা সরকারি স্কুলে শিক্ষা হলে জ্ঞান, তাদের বিচার বুদ্ধি বাড়বে, জ্ঞান বাড়বে, দক্ষতা বাড়বে। একমাত্র এই যে কঠোর শিক্ষার দ্বারা এদের পুনরায় আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আর যেগুলো বিপদগামী হয়েছে, সেসব দুর্নীতিকারী, ধর্ষণকারী, সেগুলোকে যদি চরম শাস্তি দেয়, চরমের থেকে চরমতর শাস্তি, মানুষ দেখবে আর তাদের গায়ে হবে, গায়ের লোম একদম লোমকূপ পর্যন্ত খাইয়ে হবে। তাহলে এগুলো যুব সমাজ ভয় পেয়ে তারা সে দমন হবে, তারা সেই আর এই পথে আর পা বাড়াবে না। এই অন্যায় করতে গেলে একটা 10 বার ভাববে তারা। এমন শাস্তির প্রয়োজন, সংবিধানে এমন শাস্তির প্রয়োজন। খুব তাড়াতাড়ি আর নাই, এই যুব সমাজ আরও ধ্বংসের পথে যাবে। আর শুধু যুবদের সবাইকে এগিয়ে আসতে, যেমন সরকারি স্কুলগুলো সঠিক শিক্ষা দিয়ে এদের গড়ে তুলবে, তেমনি বাবা মাকে শিক্ষা সংস্কার দিতে হবে। খালি সরকার এগিয়ে আসলে তো হবে না, সরকার এগিয়ে আসবে আইনের মাধ্যমে, তবে হবে দেশের উন্নতি, রাজ্যের উন্নতি। আজকে কলকাতা শহরের আজ এই দুর্নীতি, এই দুরবস্থা। আজ এই বহিরাগতদের সঙ্গে আমাদের কোনো কিছু সামঞ্জস্য হয় না, আমাদের ছেলে মেয়ের, না এদের ভাষা, না কথাবার্তা, না আচার ব্যবহার, চালচলন খুব খারাপ। এত পরিমাণে লোক যে বাজারে আজকে ঢোকা যায় না, ধাক্কা লাগে, গায়ে ধাক্কা, রাস্তায় চলা যায় না, মাথায় ঠোক্কর খায়। এত পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে। আর তেমনি হচ্ছে পরিবেশ দূষণ, সবুজ ধ্বংস, চাকরির অভাব, কাজের অভাব, খাদ্যবস্ত্র আবাসস্থানের অভাব হয়ে পড়েছে আজকে এই একমাত্র এই লোক সংখ্যা বৃদ্ধির কারণে। কি করে কমাবে? যারা প্রবেশ করেছে তারা কি করে কমে? তাদেরকে ফেরত পাঠাতে পারবে কি? পারবে না তো। ওই যে রোহিঙ্গা মুসলিমরাই একমাত্র ফিরে গেছে, যাদের পরিচয়পত্র নেই তারাই ফিরে গেছে একমাত্র, যাদের বেআইনিভাবে বসবাস করেছে তারাই ফিরে গেছে। কি করে লোক সংখ্যা হবে? এই বছর, এই 26 থেকে যদি আর প্রবেশ করতে না পারে তাহলে হয় এই অবধি আজকে এই করা থাকবে। আর এর থেকে লোক সংখ্যা কী করে সরকার কমাবে? তাই এই প্রত্যেকটা বিগত সরকার দায়ী, আর বিগত প্রধানমন্ত্রী তখন যদি কড়াকড়ি করতো, দেশে এত লোক সংখ্যা বাড়তো না।
আজকে দেশের অবস্থা এই, আজকে যাদের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ বিপ্লবীদের জীবনের বিনিময়ে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, হ্যাঁ, তাদের জীবন দিয়ে, হ্যাঁ, বড় বড় নেতা, বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, হ্যাঁ, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, হ্যাঁ, কত বিপ্লবীদের প্রাণের বিনিময়ে আজকাল খালি কেন? এই ভারতবাসীর জন্য, ভারতবাসীর অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য তারা এই বিপ্লব করে আজকে ইংরেজদের তাড়িয়েছে দেশ থেকে, আর দেশ স্বাধীন হয়েছে। আর সেই দেশের কথা কজনে ভাবছে? যদি দেশের কথা ভাবতো তাহলে কি দেশের এই অরাজকতা, এই স্বৈরাচার, এই দুর্নীতি, ধর্ষণ, এগুলো কি দেশে হতো? সবাই বড় বড় কথা বলছে, সবার সময় যারা তারা বড় বড় কথা বলছে তাদের সময় কেন এগুলো ঘটছে? তারা আগে তো জবাব দিক তারাও তো সে নেতাজির নাম করে, এসে নাম করে, হ্যাঁ, একমাত্র দেখিয়ে দিয়ে গেছে ডক্টর বিধানচন্দ্র রায় দেশ কীভাবে শাসন করতে হয়, রাজ্য কীভাবে শাসন করতে হয়, হ্যাঁ, পশ্চিমবাংলার উপকার বলেছে তাকে। কেন বলেছে? বিনামূল্যে তিনি গরিবদের চিকিৎসা করেছেন, সর্বস্ব জীবন দিয়ে পর্যন্ত তা মানুষের সেবা করে গেছেন, হ্যাঁ, 5-6টা শহর তৈরি করেছেন তিনি, সল্টলেক, কল্যাণী, হ্যাঁ, বারাসাত, হ্যাঁ, অশোকনগর, কত শহর তিনি গড়ে গেছেন। আজকে তার নামে বিধানচন্দ্র রেল স্টেশন তৈরি হয়েছে। একমাত্র ডক্টর বিধানচন্দ্র রায় দেখিয়ে দিয়ে গেছে কীভাবে আমাদের রাজ্য শাসন করতে হয়। তার এতটুকু দুর্নীতি কেউ ধরতে পারেনি, ধরা পড়েনি। তাই আজকে এই যে কড়াকড়িগুলো হয়েছে, এখন আমাদের মনে পড়ছে, তাই বলছি। আমরা তো রাজনীতি করি না, রাজনীতি করব না, সে বয়সও নেই। আমরা কোনো দল নিয়ে, কোনো ব্যক্তিগত কাউকে নিয়ে আমরা কথা বলবো না, কারণ আমাদের সমাজে বাস করতে হয়, হ্যাঁ। একমাত্র এই বর্তমান সরকার এই যে জয়ী হয়েছে, এরপর থেকে আমরা দেখছি প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, ভুল ত্রুটি হলে সেটাও আমরা তুলে ধরবো। বিগত সরকারে যা যা দেখেছি সেগুলো তুলে ধরবো। দেখেছি তো, আর যে কী করেছে তারা, এগুলো সমস্ত এখন বেরিয়ে আসছে। কি করেছে তারা? মানুষের সেবার নামে পরিষেবার দেওয়া তো দূরের কথা, তারা কিভাবে লুটপাট করেছে, কিভাবে করেছে, সেগুলো তো এখন দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই দেখতে পাচ্ছে। আমাদের বিগত মুখ্যমন্ত্রীও দেখতে পাচ্ছে তার সময় কি হয়েছে। উনি দেখছে, ঘরে বসে টিভিতে তো দেখছে, এটা বলতে হবে না যে কি হয়েছে এই 15 বছর এই রাজ্যে, যেটা চোখে দেখেছি। আমরা ভারতের নাগরিক, আমরা ভোট দিয়ে জয়ী করেছি। আমাদের নাগরিকদের বলার অধিকার আছে। তাদের উপর যারা জয়ী করেছে, যারা জিতিয়ে দিয়েছে, তাদের উপর হচ্ছে অত্যাচার। এর থেকে আর কি নির্মম হয়, হ্যাঁ। আবার এই বর্তমান আজকে এই তাদের এই পিঠে দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা দেখতে দেখতে অন্যায়, অত্যাচার, স্বৈরাচার, দুর্নীতি, ধর্ষণ দেখতে দেখতে পিঠ থেকে, তাই তারা আবার এই নতুন সরকারকে এনেছে। তারা সকলে মিলে এনেছে, সকলে মিলে, এটা কোনো হয়নি। সকলের মন খুলে ভোট দিয়ে আজকে তারা জয়ী করেছে ইয়েকে, বিজেপিকে জয়ী করেছে মানুষ। আর বিজেপি সরকার বর্তমানে যেসব পদক্ষেপ নিয়েছে পরপর ধাপে ধাপে, মানুষ আজ খুশি, আপ্লুত মানুষ, আশায় করছে তারা, তার ভরসা এসেছে, ভয় দূরে গেছে মানুষের, দেখছে তারা। ডবল ইঞ্জিন সরকার আজকে 2 হাত বাড়িয়ে দিয়েছে, 2 হাত বাড়িয়ে দিয়ে দেশের রাজ্যের উন্নতি করছে। কিভাবে কি করা যায় সেগুলো হচ্ছে। আইন হবে, সব হবে, শিক্ষার ব্যবস্থাও পুনরায় সব কিছু ঠিক হবে, ঠিকঠাক হবে, সব কিছু হচ্ছে। কলকারখানা আসছে, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, কলকাতা শহর পরিষ্কার। আজকে কলকাতা রাজধানীর শহরের অবস্থা কি আমরা এত বছর ধরে দেখেছি, এটা তো কারোর চোখে পড়েনি, কেউ তো এখানে হাত দেয়নি। সব স্বার্থের জন্য হাত দেয়নি, নিজের স্বার্থের জন্য হাত দেয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আজকে বাইরের প্রত্যেকটা শহর তো দেখুন তো আপনারা, দিল্লি শহর, চেন্নাই শহর, এগুলো দেখুন তো। আর আমাদের শহর বম্বে শহর, আর আমাদের কলকাতার শহর, একটা নাম করা একটা রাজধানী শহর, তার অবস্থায় কে করেছে? কেউ এগিয়ে এসেছে? কেউ এগিয়ে আসেনি। এই বর্তমান বিজেপি সরকারই এগিয়ে এসেছে। কারো কথায় না, কিছু না, যে বিজেপি সরকার নিজের মনে চলবে, তারা যা করবে সেটা করবেই করবে, সেইভাবে তারা এগিয়ে চলছে। ডবল ইঞ্জিন সরকার। নমস্কার, আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।